গুছায় ফেলো এটা। আসসালামু আলাইকুম ভাইয়া। লেকচার কপি বের করো। আলাইকুম ভাইয়া, কেমন আছো ভাইয়া? আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। পরে চলো ক্লাসেই আছে, পরে চলো। সবাই লেকচার কপি বের করে ফেলো। তুমি যে ভিডিওটা দিছো ওইটা কি আজকে করাবা? হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটাতে তো গতকালকের হাফ লেকচার ছিল, আর আজকে আমরা যেটা ডিসকাস করবো এটা নিয়ে আজকে বলবো। দেখা হয়েছে না ভিডিও? খালি মনে 20 মিনিটস বাকি আছে। ঠিক আছে, দেখো। আপনি একসাথে বসুন, তিনজন বসুন, সামনেটা বসুন। আচ্ছা, আর আজকে ওই ক্লাসে ইয়েতে আরেকটা কুইজ দিবনি, তখন দেখবনি। ঠিক আছে, আজকে ম্যাথ না, আজকে একটা লজিক কুইজ। আচ্ছা ঠিক আছে, ম্যাথে দিবনি, সমস্যা নেই। ওকে, তো এখন ওকে, তো আমরা সেমিকন্ডাক্টর রিলেটেড ডিসকাশন করতেছে কয়েকদিন ধরে। এন্ড সেমিকন্ডাক্টরের নরমালি ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন, যে প্রত্যেকটা জিনিসের এরকম ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ড থাকে। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন নাকি কি করবে, কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে, তো তখন দ্য ইলেকট্রনস আর ফ্রি টু মুভ, তো তার মানে দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তো এই কনসেপ্ট নিয়ে আমরা পড়ছি। এন্ড সেমিকন্ডাক্টরের জন্য কেন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, ওই এক্সপ্লেনেশন এখন আমরা ফুল প্রুফ পেয়ে গেছি। কি হয়, যে টেম্পারেচার বাড়লে more and more electrons jump from the valence band to the conduction band. তো কন্ডাকশন ব্যান্ডে যাওয়া মানে ফ্রি ইলেকট্রনের নাম্বার বেড়ে যাচ্ছে। তো ফ্রি ইলেকট্রনের নাম্বার বেড়ে যাওয়া মানে কি, ফ্রি ইলেকট্রনের নাম্বার বেড়ে যাওয়া মানে কারেন্ট ইনক্রিজ করা। বিকজ কারেন্টের ফর্মুলা আমরা এখন এ লেভেলসে উঠে শিখছি কি, NAVQ or NAVE যেটাই বলো। তো তাহলে পরে এই n এর ভ্যালু যখন বাড়বে, তো তখন কারেন্টের ভ্যালু কি করবে, বাড়বে। ঠিক আছে, তো তাহলে সেমিকন্ডাক্টরের জন্য যে মোর স্পেসিফিক্যালি আমরা থার্মিস্টরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ছিলাম, থার্মিস্টরের কাজটা কেমন ছিল, যার নাকি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। ঠিক আছে, থার্মিস্টরের কি হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। তো ওই জিনিসটা কেন হয়, উই ক্যান এক্সপ্লেইন ইট ইন দিস ওয়ে। সো এই জিনিসটা এক্সপ্লেনেশনটা মেইন এক্সামে আমাদের কয়েক রকম করে আসে, 3 মার্কের জন্য, 2 মার্কের জন্য, 5 মার্কের জন্য, এরকম অনেক ওয়েতে আসে। তো তাহলে ওই ব্যাপারগুলি আমরা দেখব কিভাবে কি অ্যানসার গুলি দেওয়া যায়। আমরা মেটালের জন্য যেরকম দিয়েছিলাম, পিডিএফটা ওপেন করি। এনার্জি লেভেলের ইনফিনিটির কনসেপ্টটা বুঝলাম না। ওই এনার্জি লেভেলের ওই জিনিসটা ইনফিনিটি মানে হলো ওইটা এনার্জি লেভেল না আর কি, যে সবচেয়ে হাইয়েস্ট এনার্জি লেভেল ছাড়াই চলে যায় আর কি।
goes out of the bound from the nucleus, তো তখন ওই ইলেকট্রন আয়োনাইজ হয়ে গেছে বেসিক্যালি। তবে ওইটা কি মেইনলি তোমার যত উপরে যায় এত ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস? হ্যাঁ হ্যাঁ, যত উপরে যাবে তত নিউক্লিয়াস থেকে দূরে। তো একদম যখন নাকি নিউক্লিয়াস থেকে আরো দূরে চলে যাবে, আচ্ছা ভাই বুঝছি। আউটার শেল এসকেপ করে ফেললে পরে তো তখন আয়োনাইজ হয়ে যায় ওইটাই। ওকে, সো তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে মেটালের জন্য যেরকম আচ্ছা, লিখে হ্যাঁ। দিয়েছিলাম না, হ্যাঁ বলো। হ্যাঁ, যে লাইনটা যে উপরে যায় এটা মেনলি এনার্জি ডেনসিটি না, নাকি শুধু এনার্জি? হ্যাঁ, ওইটা এনার্জি, ওইটা ফিক্সডই থাকে, বুঝছো? ওই এনার্জির ভ্যালু গুলো হলো ফিক্স। এখন ইলেকট্রনটা কোথায় থাকবে না থাকবে ওটা তোমার প্রবাবিলিটি ফাংশনের উপরে ডিপেন্ড করে। বুঝছি। আচ্ছা, তো তাহলে পরে আমরা মেটালের জন্য যেরকম লিখছিলাম যে টেম্পারেচার বাড়লে কেমন কি হয়, তো এরকম আমরা সেমিকন্ডাক্টরের জন্য যে মোর স্পেসিফিক্যালি ফর থার্মিস্টর এই জিনিসটা একটু এখানের মধ্যে লিখি। লেটস সি। Explain why for a thermistor এনটিসি থার্মিস্টর আর কি, as temperature increases, or এটা এমনি লিখে দেয়, explain why for a thermistor resistance decreases with increase in temperature. এখন এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? ফার্স্ট অফ অল এই জিনিসটা লিখে রাখি যে থার্মিস্টর কি দিয়ে বানানো, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে বানানো। যে থার্মিস্টর ইউনিট 2 এর যে ওই যে বললা যে ফিক্স কিছু অ্যানসার, এগুলাই কি ওগুলা? না, এগুলো না, ওইটা তোমাদেরকে আলাদা করে পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। প্রিন্ট আউটও আছে, পিডিএফ ও দিব। এটা ইউনিট টু শেষ হওয়ার পর যে টিপিক্যাল কতগুলি কোয়েশ্চেন, এগুলো অলওয়েজই আসে, বুঝছো? কোয়েশ্চেন যেটাই হোক অ্যান্সার ওইটা, এমন টাইপের ব্যাপার। অনেক রকম ঘুরে ঘুরে একই টাইপের কোয়েশ্চেন করে। Thermistor is made up of semiconductor material. So when temperature increases, more and more electrons temperature increases. When temperature increases, more and more electrons gain energy and jump to conduction band. কি বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, ডিলোকালাইজড হইতেছে আর কি, যে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে মানে তারা ফ্রি হয়ে যাচ্ছে। and jump to conduction band from the valence band, যে ভ্যালেন্স ব্যান্ডে থাকা মানে আটকায় ছিল, কন্ডাকশন ব্যান্ডে যাওয়া মানে তারা ফ্রি হয়ে গেছে, ঠিক আছে? from the valence band, or এটাকে সিম্পল ওয়ার্ডস এ যদি মনে রাখার জন্য করতে পারো তো কি জিনিস, when temperature increases, more and more electrons become free. More electrons become free to conduct electricity. So ওই কথাটা মাত্র আমরা যেটা বললাম, আর ব্র্যাকেটে যে জিনিসটা লেখা, দোনোটা একই জিনিসই মিন করে, জাস্ট বুঝার জন্য যেন ইজি হয়, তো এর জন্য এই জিনিসটা ব্র্যাকেটে লিখে রাখছে যে
টেম্পারেচার বাড়লে কি হবে, বেশি বেশি করে ইলেকট্রন আরো ফ্রি হবে। ওকে, তো বেশি করে ইলেকট্রন ফ্রি হলো ভালো কথা। তো বেশি করে ইলেকট্রন ফ্রি হলে কি হয়েছে, সো নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম as in n, তাই না? n টা কি, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, increases। I is equal to NAVE as temperature increases, the electrons collide with the atomic lattice এনার্জি গেইন করলে কি করবে, ভ্যালেন্স ব্যান্ড মানে কি, তা আমি ভ্যালেন্স ব্যান্ড মানে হলো যে আউটার শেলে আটকায় থাকা, ওইটা না? আমরা তো প্রথম দিন থেকে ব্যান্ড থিওরি নিয়ে এটা বলে আসলাম যে ভ্যালেন্স ব্যান্ড মানে কি, ভ্যালেন্স ব্যান্ড মানে হলো যেটা নাকি আউটার শেলে আটকায় আছে, ওই ইলেকট্রন গুলি যারা নাকি কি না, দে আর নট ফ্রি টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। আর কন্ডাকশন ব্যান্ডে কারা থাকে, দ্য ইলেকট্রনস দ্যাট আর ফ্রি, তাই তো? তো তাহলে পরে এনার্জি যখন গেইন করবে, যে ইলেকট্রন গুলি যে আউটার শেলে আটকায় থাকে, ওয়াই ইজ দ্যাট, বিকজ দে ডু নট হ্যাভ এনাফ এনার্জি টু ব্রেক ফ্রি ফ্রম দ্য নিউক্লিয়াস, অর দে আর বাউন্ড টু দ্য নিউক্লিয়াস, তাই জন্য তারা কি করতে পারতেছে না, কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারতেছে না। কিন্তু যখন টেম্পারেচার বাড়বে তাদের এনার্জি গেইন হবে, তো এনার্জি গেইন করলে তারা ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কোথায় যাইতে পারবে, কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারবে। তো এখানে তারা কন্ডাকশন ব্যান্ডে গেলে more electrons will become free to conduct electricity, তো তার মানে কি হবে, কারেন্ট বেড়ে যাবে, এমন টাইপের ব্যাপার। এখানের মধ্যে কাজটা কি, কিন্তু টেম্পারেচার বাড়লে ইলেকট্রন গুলি কি করবে, অ্যাটমিক ল্যাটিসের সাথে বেশি করে কোলাইড করবে না? তো যত বেশি এরকম কলিশন হবে, যে কোলাইড উইথ দ্য মেটা অ্যাটমিক ল্যাটিস, মোর, সো ভি, যে ড্রিফট ভেলোসিটি কি হবে, will decrease, but the increase in n is much larger than decrease in v, যে ড্রিফট ভেলোসিটি কমতেছে আর নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বাড়তেছে, তো তার মানে একটা কমতেছে একটা বাড়তেছে। নরমালি তুমি যদি অ্যামাউন্ট না জানো যে কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে, তো তোমার কাছে এমন মনে হতে পারে একটা বাড়তেছে একটা কমতেছে মানে কারেন্ট মনে হয় সেম থাকবে, না। এখানে একটা বাড়তেছে বেশি আর একটা কমতেছে, কিন্তু ওইটার ডিক্রিজটা কি, আর একটা যে বাড়তেছে ওইটার তুলনায় কম, তো তার মানে ওভারঅল কারেন্টটা কি করবে, বাড়বে। তো তাহলে এই জিনিসটা এখন আমরা বলবো, এখানের মধ্যে কাজটা কি, সো I increases in overall, লিখে রাখে তো তাহলে বেটার, যে দুইটা আমি বলছি তো, সো ইন ওভারঅল কারেন্ট increases, সো রেজিস্ট্যান্স কি হবে, সো রেজিস্ট্যান্স ডিক্রিজেস। এই জিনিসটা হলো আমাদের থার্মিস্টরের জন্য এক্সপ্লেনেশন, যে কেন টেম্পারেচার বাড়লে পরে রেজিস্ট্যান্স কমে যায়। ওকে, তো এই জিনিসটা একটু সবাই তাড়াতাড়ি কপি করে ফেলো।
সবার লেখা শেষ হলে বলো, এরপরে আমরা পরের জিনিসটা নিয়ে ডিসকাস করব। আজকে ইউসিএল এর ক্যাপ্টেন কে? ওএফআই ক্যাপ্টেন কে? তা আমিও দিয়ে রাখছি আজকে মেসিকে। কাল হ্যাঁ আজকে তো লাইপজিগের সাথে লাস্ট 2 ম্যাচে তো হারছে, ক্লাব ব্রুগের কাছেও হারছে, ম্যান সিটির কাছেও হারছে। আচ্ছা, তো এখন এইটার পরে আমরা দেখি। তো ওভারঅল আমাদের আসলে ডিসকাশন তেমন বেশি বাকি নাই। এখন সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিং প্রিন্সিপাল নিয়ে আমরা ডিসকাস করছি, যে কন্ডাকশন হোল দিয়ে কিভাবে করে তারা কন্ডাকশন করে, দেন সেমিকন্ডাক্টরে কিভাবে টেম্পারেচার বাড়লে পরে তার রেজিস্ট্যান্স কমে যায় এইসব। তো এখন আমরা ও লেভেলসে থাকতে সময় কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে যখন পড়ছিলাম, তো ওই সময় আমরা একটা ব্যাপার নিয়ে ডিসকাস করছিলাম। কেমন জিনিস? এই যে আমাদের এখন ওয়েদার তো অনেক বেশি প্রেডিক্টেবল, বুঝছো? তো এখন এখানের মধ্যে কি একটু পর পর যা ঠাডা পড়ে, হ্যাঁ, তো এখন এই ঠাডা গুলো পড়ে কেন? তো এখন এখানের মধ্যে তো মনে করো যে দেশের যে বাজে অবস্থায় অনেক দিক দিয়ে অনেক টাইপের জিনিস হইতেছে, এখন কোনো কিছু নিয়ে কিছু বললে পরেই মনে করো যে এক সাইড আরেক সাইড ওরকম লেগে যাবে এমন টাইপের। তো এখন এগুলা নিয়ে কিছু না বলে, কিন্তু এখানের মধ্যে আমাদের মেইন যে থান্ডারস্টর্মের মেইন রিজন গুলি কি, যত বেশি গরম পড়বে তত কি হয়, ওরকম ক্লাউড গুলা যে ওয়াটার গুলা যে ভেপার হয়ে যে যাবে, তো তখন ক্লাউড ফর্ম করবে। এন্ড ওই ক্লাউড গুলোর সাথে এরোপ্লেনের বা নিজেদের সাথে নিজেদের ফ্রিকশনের জন্য হোয়াট উইল হ্যাপেন, ইলেকট্রন ট্রান্সফার হবে, সো দ্য ক্লাউডস উইল বিকাম চার্জ। এখন কোনো কিছুই তো চার্জ থাকতে চায় না, সে কি হইতে চায়, ডিসচার্জ হইতে চায়। তো এখন এই ক্লাউড গুলোর মধ্যে চার্জ গুলি আটকায় আছে, তারা কি হইতে পারতেছে না। আমরা পড়ছিলাম না আর্দিং নামের একটা জিনিস বলে ফেলছে, তো তারা কি হইতে চায়, আর্দিং হইতে চায়, কিন্তু তারা আর্দিং হতে পারতেছে না কেন? হ্যাঁ এক্স্যাক্টলি, মাঝখানে এয়ার আছে বইলা। ভেরি গুড, যে মাঝে কি আছে, এয়ার আছে, যে ক্লাউড গুলা চার্জ, সো দে ওয়ান্ট টু ডিসচার্জ, কিন্তু তাদের সাথে আর্থের কি নাই, ডিরেক্ট কোনো কানেকশন নাই। তো তারা কার সাথে কানেক্টেড, মাঝে হলো অ্যাটমসফিয়ারের যে এয়ার গুলি আছে তারা। এখন এয়ার তো আসলে ইনসুলেটর, তারা কি করতে পারে না, কন্ডাক্ট করতে পারে না, পারবেই না এমন না। তারা নর্মাল কেসে দে ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, দে আর ইনসুলেটর, কিন্তু তাদেরকে দিয়েও কি করা পসিবল, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো পসিবল। কখন? যখন নাকি দ্য পটেনশিয়াল ডিফারেন্স, যে ওই চার্জ অন দ্য ক্লাউডস অনেক বেশি যখন বেড়ে যাবে, তো তখন কি আর্থে আসার তাদের টেন্ডেন্সি আরো ইনক্রিজ করবে। এখানের মধ্যে উপরে যায় বলতে তো নয়, বড় লাইটনিং উপরে যায় মানে আচ্ছা, তো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম, ঠিক আছে, ইনবক্সে বলো, সমস্যা নেই। ওকে, তো তাহলে লাইটনিংটা কি হয়, যে যখন নাকি ক্লাউড গুলো অনেক বেশি চার্জড হয়ে গেছে কিন্তু আর্থে আসতে পারতেছে না, তো এরকম পটেনশিয়াল ডিফারেন্স বাড়তে 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 এত বেশি হয়ে যায় যে হোয়াট হ্যাপেন্স, যে তখন তারা একজন আরেকজনের সাথে ঘষা খাইলে বা তাদের পটেনশিয়াল ডিফারেন্স এত বেশি বেড়ে গেলে মাঝে যে ইনসুলেটরের যে ব্যারিয়ারটা আছে, যে অ্যাটমসফিয়ারের যে এয়ার, তাদেরকে কি করে ফেলায়, আয়নাইজ করে ফেলে। তো গ্যাস গুলাকে যদি আয়নাইজ করে ফেলে, ওই যে আমরা সাদা কালারের যে ট্রেইলটা দেখি, ওইটা আসলে কি, ওগুলো কিন্তু আসলে প্লাজমা। গ্যাস গুলা যে আয়োনাইজ হয়ে যায় এত হাই টেম্পারেচারে, তো ওগুলাকে এর জন্য কি বলা হয়, ওটা কিন্তু আরেকটা স্টেটস অফ ম্যাটার, প্লাজমা। তো গ্যাস গুলা কি হয়ে যায়, আয়োনাইজ হয়ে যায়।
এখন আয়নসরা কি চার্জ পার্টিকেলস এন্ড দে ক্যান কন্ডাক্ট হোয়াট ইলেকট্রিসিটি। তো তারা কি করে ওই ক্লাউডের মধ্যে আটকায় থাকা চার্জগুলিকে আর্থের কাছে নিয়ে আসে। তো ওই যে চার্জগুলো এরকম ডিসচার্জ হচ্ছে ওই জিনিসটাই কি অনেক বেশি অ্যামাউন্ট অফ চার্জ একসাথে জমা হয়ে গেলে এরকম ডিসচার্জ হতে গেলে তখন এরকম গ্রাম্বলিং সাউন্ড করে আমরা শুনতে পাই, দেন থান্ডারের সাউন্ড গুলো শুনতে পাই। বুঝতে পারছো? তো এখন এইখান থেকে আমার মেইন বলার জিনিসটা কি, ইনসুলেটর যে কন্ডাকশন করতে পারবে না এমন না, জাস্ট কি দরকার, এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া দরকার বা এনাফ অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ সাপ্লাই করা দরকার সো দ্যাট ইভেন দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তো এখানের জন্য ইনসুলেটরের জন্য কি বলতেছে দেখো, electrical insulators can be thought of materials in which energy gap between the valence band and the conduction band is so large that there are virtually zero electrons available for conduction। মানে কন্ডাকশন ব্যান্ড বলতে গেলে একদম পুরো আইসোলেটেড, কোনো ইলেকট্রনই থাকে না কন্ডাকশন ব্যান্ডে নরমাল টেম্পারেচারে। কিন্তু কি হবে, তো তাহলে ওই যে therefore there will be no conduction holes either because কোনো ইলেকট্রনই তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায় না। কিন্তু how can they be made to conduct electricity? A very large input of energy is required to make the material conduct. Often this results in melting or other damage before the material becomes electrically conducting. For example, glass is normally an excellent electrical insulator, মানে তারা বলতে গেলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে চাবে না, কিন্তু কি করা যায়, a very high electric field of more than এত volts per meter, কত 10 মিলিয়ন ভোল্টস পার মিটার, যে 1 মিটার ডিসটেন্সের মধ্যে এত বড় পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করলে তখন কি করে, ক্যান কজ গ্লাস টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তেমন টাইপের ব্যাপার। তো এই জিনিসটা হলো কি, ইনসুলেটরকে দিয়েও কি করা যায়, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো যায়, জাস্ট হোয়াট ইজ রিকোয়ার্ড, হাই এনাফ ভোল্টেজ ইজ রিকোয়ার্ড। আচ্ছা, তো তার মানে সবকিছুই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, জাস্ট যার জন্য যত ভোল্টেজ দরকার ওইটা সাপ্লাই করলেই হয়েছে। ওকে, আচ্ছা দিতেছে আচ্ছা রেজিস্ট্যান্সের কারণে কি গ্লাসটা মেল্ট করার কোনো চান্স আছে? যে ওকে, তো এখন আমরা কন্টিনিউ করি। তো যে জিনিসটা বলতেছিলাম এখানে মধ্যে খেয়াল করো, মাহিনের মাইক আনমিউট করো, ছোট বোন মনে কথা বলতেছে পুরো ডাকে। আচ্ছা, তো এখন এখানে মধ্যে কাজটা কি, যে ইনসুলেটরকে দিয়েও কি করানো পসিবল, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো পসিবল, জাস্ট এনাফ অ্যামাউন্ট অফ কি দেওয়া লাগবে, ভোল্টেজ দেওয়া লাগবে। ওকে, এখন আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে ডিল করব, যে আমরা প্রত্যেকবারে কি দেখতেছি, যে টেম্পারেচার বাড়লে কিন্তু কি হয়, the drift velocity of the electrons decreases, মানে ইলেকট্রনগুলি ওই ল্যাটিস ভাইব্রেশনের জন্য তাদের সাথে বেশি বেশি করে কোলাইড করে, তার যার জন্য কি করে, the experience resistance। তো তাহলে টেম্পারেচার বাড়লে যদি নাম্বার অফ কলিশন বাড়ে, তো টেম্পারেচার কমাইলে নাম্বার অফ কলিশন কমার কথা। তো তাহলে সায়েন্টিস্টরা এরকম একটা জিনিস দেখছে, কি দেখছে, দে আর ডিক্রিজিং দ্য টেম্পারেচার, দে আর ডিক্রিজিং দ্য টেম্পারেচার। তো তখন কি হবে, ল্যাটিসের যে ভাইব্রেশনটা, ওই ভাইব্রেশনের রেট কি হবে, কমে যাবে না? ল্যাটিস আগে যত ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতেছিল আর যত অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করতেছিল, এখন দা রেট অফ ভাইব্রেশন কি হবে, কম হবে। তো ভাইব্রেশন যদি কম হয়, ইলেকট্রনস গুলি তার সাথে কোলাইড করবে কি, লেস অফেন। তো তাহলে কম কম কলিশন করবে। তো এরকম কম কলিশন করতে 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 যদি আমরা ভাইব্রেশন অফ দা মেটালিক ল্যাটিস এতই কমায় দেই, তো তাইলে জানি কি না হয়, ইলেকট্রন গুলা যদি মেটালিক ল্যাটিসের সাথে কোলাইডই না করে, তো তখন ইলেকট্রন গুলা কি কোনো রেজিস্ট্যান্স ফিল করবে? আর যে ইলেকট্রন গুলি যত কলিশন করে ওইটাই তো দা রেজিস্ট্যান্স দে ফিল। তো এখন তারা যদি কলিশন করা বন্ধ করে দেয়, তো তার মানে কি, the electrons can move through the circuit without any resistance। তো এই জিনিসটাকে আমরা একটা টার্ম বলি, এটাকে কি বলি, সুপার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, সুপার কন্ডাক্টিভিটি জিনিসটা কি, যে রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ হায়ার টেম্পারেচার, বিকজ যত টেম্পারেচার বাড়ে ল্যাটিস ভাইব্রেশন বাড়ে, তো ইলেকট্রনের সাথে কলিশন বাড়ে। বিকজ হায়ার লেভেল অফ ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি জিনিসটাকে এটা ইউনিট 5 এ আমরা ডিটেইলে পড়বো, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস।
তো ইন্টারনাল এনার্জি বলতে তারা কি করতেছে, ওই ভাইব্রেশন বাড়তেছে বেসিক্যালি, এটা যে টেম্পারেচার বাড়লে ভাইব্রেশন বাড়ে, এখন জানলেই হবে কি internal energy in the material causes more vibration of fixed ion, ওই যে মেটালিক ল্যাটিসের ওই আয়ন গুলো কি করতে থাকে, বেশি ভাইব্রেট করতে থাকে, কখন টেম্পারেচার যদি বাড়ে। তো তার মানে টেম্পারেচার কমালে কি হওয়ার কথা, অসা ভাইব্রেশন কমবে। তো তাহলে these ions collide more often with charge carriers to reduce their speed of movement through the material, এই যে ড্রিফট ভেলোসিটিটাকে কি করে দেয়, কমায় দেয়। তো এখন এই ড্রিফট ভেলোসিটিটা কমে যদি টেম্পারেচার বাড়ে, তো তাহলে কি টেম্পারেচার কমাই দিলে কি হবে, so তাহলে reducing the temperature therefore reduces the resistance allowing a greater current flow, right? যে যত আমরা টেম্পারেচার কমাই দেব ল্যাটিস ভাইব্রেশন কম হবে, তো তখন কি হবে, more and more electrons will be able to flow without colliding with the metallic lattice, collision এখন আর তাদের কি করা লাগতেছে, কম এনকাউন্টার করতে হইতেছে। তো এখন কুলিং টু এভার লোয়ার টেম্পারেচার কন্টিনিউস দিস ট্রেন্ড, মানে যত টেম্পারেচার কমাইতে থাকবো ল্যাটিস তত স্ট্যাগনেন্ট হয়ে যাবে, বলতে গেলে মুভই করবে না। তো তখন কি হবে, ইলেকট্রনস গুলি কোনো কলিশন এনকাউন্টার করা ছাড়াই ফ্লো করা শুরু করবে, until something quite unexpected happens. What happens? Below a critical temperature, যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের এরকম একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, যে এত টেম্পারেচারের নিচে গেলে গিয়ে সে আর কোনো রেজিস্ট্যান্স অফার করবে না। তো below a certain critical temperature the resistance suddenly drops to what, 0. তো তার মানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই কি আছে, it has a critical temperature. তো এখন this is called সুপার কন্ডাক্টিভিটি, কখন, যখন একটা ম্যাটেরিয়াল কোনো রেজিস্ট্যান্স অফার করবে না ওই সময় সে যেমন ভাবে কন্ডাক্ট করবে ওটাকে কি বলা হবে, সুপার কন্ডাক্টর। ঠিক আছে, যে ওই ম্যাটেরিয়ালটা কি হয়ে গেছে, ইট ইজ কন্ডাক্টিং ইলেকট্রিসিটি উইদাউট এনি রেজিস্ট্যান্স। তো এখন দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার ভ্যারিজ উইথ দ্য ম্যাটেরিয়াল, তো তার মানে এক এক ম্যাটেরিয়ালের ক্রিটিক্যাল টেম্পারেচার এক এক রকম, বাট ফর মোস্ট মেটালস ইট উইল বি বিলো -243 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু খুবই খুবই কম টেম্পারেচার, -243 ডিগ্রি সেলসিয়াস। এখন সায়েন্টিস্টরা, এই যে আমরা যে সুপার কম্পিউটার ইউজ করি, ঠিক আছে, সায়েন্টিস্টরা ইউজ করে, আমরা করি না এখনো। তো এখন ওরা যে সুপার কম্পিউটার গুলি ইউজ করে ওগুলি কিন্তু খুবই পাওয়ারফুল কম্পিউটার, যেগুলি কি এরকম সুপার কন্ডাক্টর দিয়ে বানানো। ওকে, তো তাহলে এই সুপার কন্ডাক্টর গুলি কিভাবে বানাইতে চায় ব্যাপারটা খেয়াল করো। তুমি একটা মেটালকে -243 ডিগ্রি সেলসিয়াসে নিলে পরে তখন সে কি করা শুরু করবে, সুপার কন্ডাক্টরে কনভার্ট হবে, বা ইট উইল স্টার্ট টু শো সুপার কন্ডাক্টিভিটি। তো তুমি কি করতে চাবা, তুমি এমন কিছু একটা বানানোর ইন্টেনশন থাকবে না যে এত টেম্পারেচার কমাইতেও তো অনেক টাকা খরচের ব্যাপার আছে, এত কুল ডাউন করাইতে। তো তাহলে তুমি কি চাবা, তুমি চাবা জানি রুম টেম্পারেচারে কোনো কিছুকে কি করানো যায়, সুপার কন্ডাক্টরে কনভার্ট করা যায়, বা একটু টেম্পারেচার কমাইলাম তাইলে জানি সে কি করা শুরু করে, সুপার কন্ডাক্টরে কনভার্ট হয়ে যায়। তো তাহলে সায়েন্টিস্টরা এরকম এক্সপেরিমেন্ট করে 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 অনেক বড় একটা ইমপ্রুভমেন্ট করছে। কেমন টাইপের, তারা এরকম কমপ্লেক্স কতগুলি সিরামিক নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করার পরে যে কমপ্লেক্স সিরামিক সেমিকন্ডাক্টরস হ্যাভ বিন ক্রিয়েটেড দ্যাট হ্যাভ temperatures at which they conduct without any resistance as high as কত, -135 ডিগ্রি সেলসিয়াস। মানে তুমি -243 কিন্তু অনেক কম টেম্পারেচার। তো এত বেশি টেম্পারেচার না কমায়ও তুমি কি করতে পারতেছো, এত বেশি টেম্পারেচার না কমাও তুমি সুপার কন্ডাক্টিভিটি রিচ করতে পারতেছো। সো তাহলে দিস ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। তো তোমরা হ্যাঁ বলো, এই টেম্পারেচার নিচে কমালে রেজিস্ট্যান্স কি বাড়বে না না কমবে, আরো কমবে নাকি? এরপরে তো আর রেজিস্ট্যান্স নাই, এরপরে তো আর কমার কিছু নাই। ও আচ্ছা, মানে ভাই এটা একদম লাস্ট যেটা, যেই টেম্পারেচার রাখলে রেজিস্ট্যান্স কম। হ্যাঁ, তো তাহলে এখানে কি বলতেছে, সুপার কন্ডাক্টরস আর স্পেশালি ইউজফুল ইন অ্যাপ্লিকেশনস ওয়্যার লার্জ কারেন্ট ইজ নিডেড। কেন লার্জ কারেন্ট দরকার হইতে পারে, as a large current would normally waste too much energy or damage the surroundings with the heat dissipated, because যত বেশি কারেন্ট তত বেশি কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্ট হবে। কিন্তু যদি কোনো রেজিস্ট্যান্সই না থাকে তো তাহলে পরে তো ইলেকট্রিক্যাল এনার্জি আর হিট এনার্জি তো ওয়েস্ট হওয়ার কোনো সুযোগ নাই। তো তার মানে
সুপার কন্ডাক্টিভিটি আমরা ওইরকম সিচুয়েশন গুলাতে চাবো when we will need high amount of currents to flow through something। তো তাহলে কি বলতেছে, ফর এক্সাম্পল the strong magnets needed in particle accelerator, এটা আমরা ইউনিট 4 এ পড়বো। এগুলো খুবই ইন্টারেস্টিং কয়টা জিনিস, যে পার্টিকেল অ্যাক্সেলারেটর দিয়ে ওরকম আমরা স্পিড অফ লাইটের কাছাকাছি পর্যন্ত পার্টিকেলদের স্পিড নিয়ে যেতে পারি, বুঝছো? তো তাহলে will often be superconducting electromagnets cooled to very low temperatures to maintain their superconductivity। The electromagnets used in large hadron collider, এই যে তোমাদের ও লেভেলস স্টুডেন্ট বুকের একদম কভার পেজে যেটা ছিল ওইটা কিন্তু লার্জ হ্যাড্রন কোলাইডারের ছবি দেওয়া ছিল, বুঝছো? তো তাহলে ওইটা কত টেম্পারেচার অপারেট করে, 1.9 কেলভিন, মানে কত, মাইনাস 271.1 ডিগ্রি সেলসিয়াস। এত কম টেম্পারেচার ওখানে কি করা হয়, মেইনটেইন করা হয়, সো দ্যাট ওখানে যে ইলেকট্রোম্যাগনেট গুলি বানানো হয়েছে ইলেকট্রোম্যাগনেট গুলি যেন কি করতে পারে, কোনো রেজিস্ট্যান্স ছাড়া কারেন্ট পায়। তো তাহলে যেন ম্যাগনেট গুলি খুবই স্ট্রং ম্যাগনেট হিসেবে কাজ করতে পারে, বুঝছো? তো তাহলে এই জিনিসটা ছিল আমাদের সুপার কন্ডাক্টিভিটির ব্যাপার, যে কি করে টেম্পারেচার যত কমাবো রেজিস্ট্যান্স তত কমবে, দেন কন্ডাক্টিভিটি তত বাড়বে, এন্ড ইভেন্চুয়ালি দেয়ার উইল বি আ সার্টেন টেম্পারেচার যখন সে কি করবে, রেজিস্ট্যান্স জিরো হয়ে যাবে। এন্ড ওই জিরো হয়ে যাওয়া টেম্পারেচার কি বলে, রেজিস্ট্যান্স জিরো যখন হয়ে যায় ওই টেম্পারেচারটাকে কি বলবো, দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার ফর দ্যাট স্পেসিফিক ম্যাটেরিয়াল। ওকে, তো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে যে সুপার কন্ডাক্টর কি জিনিস বা সুপার কন্ডাক্টিভিটি কি? আচ্ছা, তো তাহলে সুপার কন্ডাক্টিভিটি নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আর এটা তো আমরা আজকে মাত্র লিখলাম, তো তাহলে উই আর অ্যাকচুয়ালি ডান উইথ দিস সেমিকন্ডাক্টর টপিক। তোমাদের যে এনার্জি লেভেলের যে ডিসকাশন গুলি, ঠিক আছে, ভিডিওতে যেটা ছিল ওইটা আমরা কোয়ান্টাম ফিজিক্স যখন পড়ব, হ্যাঁ, ওই কোয়ান্টাম ফিজিক্স এর ওখানের মধ্যে আমরা ডিসকাস করব। ওকে, ব্লু মার্ক না আমরা নোট আউট করব। এখানে আসলে মার্কিং গুলি ক্লাসে যখন পড়াইতেছিলাম তখনই ওরকম কোনটাকে নোট ডাউন করবো ওরকম জিনিসগুলো, এগুলো তো প্রত্যেকটাই লাইন বাই লাইন, কোনো লাইনই বাদ দেয়নি, সবকিছু পড়া হয়েছে, বুঝছো? আর মোর স্পেসিফিক্যালি ব্লু লাইন থেকে ইয়েলো লাইন গুলি এখানে আরো ইম্পর্টেন্ট গুলো, এটা আরো নিজে বুঝে পুরো বই পড়বা, জাস্ট ইম্পর্টেন্ট যেটা মনে হয় এরকম নিজে নোট ডাউন করে রাখবা। মাহিন কিছু বলবা? ভাই এতগুলা লাইন দাগায় রাখতে হবে? ওই তো এগুলা নিজে পড়ে দেন মাথায় রাখা লাগবে, এগুলা তুমি পড়ার পরে যেন যদি তোমার ওরকম মাথায় না থাকে, এখানের মধ্যে নোটস স্পেসিফিক্যালি যেগুলি, এই যে এইগুলা কয়েকটা জিনিস যে লিখে দিছিলাম, এইসব জিনিসগুলো হলো অ্যাকচুয়াল নোট। আর ওগুলোর মধ্যে স্টুডেন্ট বুকে যেরকম আমরা দাগাইতাম, এখন ওখানের মধ্যে এটা কি করছি, লাইন বাই লাইন পড়ার জন্য এরকম মার্ক করে রাখছি আর কি, বুঝতে পারছো? এখন ওখানে তোমার কাছে নিজের কাছে যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে হবে ওগুলা জিনিস তুমি নোট ডাউন করে রাখবা। এমনিতে কোনো কিছুই ফালানো ইনফরমেশন না, বাট তুমি নিজে যেটা মনে করো যে এটা মনে রাখাটা দরকার হইতে পারে, তো অমনে করে নোট ডাউন করবা আর কি, বুঝছো? তবে লার্জ হেড্রন কোলাইডার এটা জানি কোন দেশে? এটা হলো তোমার সুইজারল্যান্ডে। ও আচ্ছা, এটাও কি কারণ ওই যে অত টেম্পারেচার এরকম কোনো রিলেটেড নিয়ে? না না, ওইটা মাটির নিচে, ওগুলার পুরোটাই মাটির নিচে, ওইটা আন্ডারগ্রাউন্ডে হিউজ একটা এরিয়া জুড়ে। বাংলাদেশ মনে একটা দরকার। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো এখন আর 4 মিনিট আছে, তো এখন ওই কুইজটা জিজ্ঞাসা করি, ঠিক আছে? দেখা কুইজ। তো এইটা তো জাস্ট যারা ইয়েতে আছে কি বলে সামনাসামনি আছে তাদের জন্য আর কি ওই মার্কস এর অফারটা থাকবে। কত মার্ক যেন, 5 মার্ক, ঠিক আছে? এটার কারণ কি? ওই তো যারা অনলাইনে আছে তারা কি অন্য ফোন দেখে বা ইন্টারনেট সার্চ করে বের করতেছে নাকি, ওইটা তো আমার কাছে এখন দেখার উপায় নেই, বুঝছো? ভাই অন্তত ট্রাই করি, মার্ক নয় দিও না। ওই তো ওইটা তো ট্রাই তো সবাই করবা। তো এখন আচ্ছা দাঁড়াও, নতুন মিটিংটায় জয়েন করো, ওখানের মধ্যে এটা
নতুন মিটিং এ জয়েন করো। কি ফুল মার্ক যদি কেউ পায় তাদেরকে আরো 5 মার্ক ওটা পরের এক্সামের জন্য তাহলে কন্টিনিউ হবে। ট্রায়াঙ্গেল, সার্কেল আর রেক্ট্যাঙ্গেল। এটা একটা সাইড বড় আছে। ওকে, সো তাহলে এই পাঁচটা হলো তোমার শেপ। কি কি? একটা গ্রিন ট্রায়াঙ্গেল, একটা ব্লু ট্রায়াঙ্গেল, একটা গ্রিন সার্কেল, একটা হোয়াইট সার্কেল আর একটা ব্লু রেক্ট্যাঙ্গেল। ওকে, এখন এটা হলো একটা ওরকম কত বলে দরজার পিছু ওরকম প্রাইস থাকে, এমন টাইপের গেম শো থাকে না? তো এটা হলো এরকম একটা গেম শো প্রবলেম। ওকে, তো এরকম একটা গেম শো প্রবলেম। তো গেম শো এর যে হোস্ট সে জানে যে কোন দরজার পিছে প্রাইস আছে। এগুলো হলো কি পাঁচটা দরজা। একটা হলো গ্রিন কালার কি বলে ট্রায়াঙ্গেলের পিছে, গ্রিন কালার ট্রায়াঙ্গেলটা হলো একটা দরজা, ব্লু কালার ট্রায়াঙ্গেলটা হলো একটা দরজা, গ্রিন কালার সার্কেল একটা দরজা, প্রত্যেকটা আর কি দরজা একটা করে। তো এখন যে হোস্ট সে জানে কোন দরজার পিছে প্রাইসটা আছে। ওকে, তো হোস্ট আগে থেকে প্রাইস কোনটার পিছে আছে ওইটা জানে। তো এখন সে কি করছে, যে দুইটা কন্টেস্টেন্ট যারা নাকি কম্পিট করবে, না স্কুইড গেম না, এটা আমিও দেখিনি। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, সে দুইটা কন্টেস্টেন্টকে ডাক দিছে, কন্টেস্টেন্ট এক্স এন্ড কন্টেস্টেন্ট ওয়াই। সে কন্টেস্টেন্ট এক্স কে কালারটা বলে দিছে যে কোন কালারের দরজার পিছে প্রাইসটা আছে, সে কন্টেস্টেন্ট এক্স কে বলে দিছে কানে কানে। আর কন্টেস্টেন্ট ওয়াই কে কোন শেপ অফ ডোরের পিছে প্রাইসটা আছে এটা বলে দিছে। ওকে, তো তার মানে কন্টেস্টেন্ট এক্স কালারটা জানে যে কোন কালারের দরজার পিছে প্রাইস আছে, আর কন্টেস্টেন্ট ওয়াই শেপটা জানে যে কোন শেপের দরজার পিছে প্রাইসটা আছে। এখন দুইজন একই সাথে স্টেজে আসছে, যে দুজনকে ব্যাকডোরে ওরকম দুইটা এরকম চুরি করে ইনফরমেশন বলে দিচ্ছেন। এখন বোথ অফ দেম নো যে কে কি জানে, যে ওয়াই জানে যে এক্স এর কাছে কালারের ইনফরমেশন আছে, কোন কালার বলছো এটা জানে না, কিন্তু ওয়াই জানে যে এক্স কে কি হয়েছে হোস্ট কোন কালারের দরজার পিছে প্রাইসটা ওই কালারের নামটা বলে দিছে। আর এক্স ও জানে ওয়াই এর কাছে কি আছে শেপের ইনফরমেশন আছে। এখন দোনোজনই লজিক্যালি খুব সাউন্ড, যে অনেক সুন্দর লজিক, কনভার্স লজিক সবকিছু মিলাইতে পারে। এখন জাজ জিজ্ঞাসা করলো, যে হোস্ট আর কি জিজ্ঞাসা করলো
দুজনকে, যে ডু ইউ নো যে কোন দরজার পিছে প্রাইস আছে? দেন কোয়েশ্চেনই তো শেষ হয় না। আল্লাহ, তুমি এটা কোন হিন্ট দেখা কেমনে কি বললা তো নয়? তো এখন এখানের মধ্যে জিজ্ঞাসা করছে কি যে তোমরা কি জানো নাকি, দুজনকে একই সাথে জিজ্ঞাসা করছে, একজন অ্যান্সার দেয় না। এরপরে আবার জিজ্ঞাসা করলো একটু পরে, জিজ্ঞাসা করতেছে এখন জানো, এখনো কোনো অ্যান্সার দেয় না। এরপরে আবার জিজ্ঞাসা করলো যে এখন জানো, দোনোজন একই সাথে বলতেছে ইয়েস। দুজনে একই সাথে অ্যান্সার দিল কি ইয়েস, যে তারা জানে যে কোন দরজার পিছে প্রাইসটা আছে। এখন তোমার কাজ হলো যে কোন দরজার পিছে প্রাইসটা আছে এটা বলা, এন্ড লজিক ওয়াইজ যে কেন, জাস্ট আন্দাজি গেস করলে হবে না। ভাইয়া রিজনটা হইলো গিয়ে দেখো তোমার শেপ আছে তিনটা, যদি রেক্ট্যাঙ্গেল বলে দেয় তাহলে বুঝে যাবে। এটা তুমি আর আলাদা কালার ইনবক্সে পাঠাও, ইনবক্সে ইয়ের ইনবক্সে লিখো না, জুমেরটা না। তোমারটা তুমি সামনের জন তুমি বলতে পারো, নাহলে খাতায় লিখে দাও, খাতায় লিখে ফেলো অ্যান্সার আর রিজনিং কেন। আচ্ছা, গিভেন কোয়েশ্চন কি ফেয়ার না? কি? মানে যে ইকুয়েশন গুলো দিচ্ছে মানে এটা তো ফেয়ার গেম, রাইট? হ্যাঁ হ্যাঁ। কি টাইম কত? 10 মিনিট, 10 মিনিটের মধ্যে যে পারে আর কি। হ্যাঁ অ্যান্সারটা কোথায় দিব? ইনবক্সে, মেসেঞ্জার নাকি? মেসেঞ্জার। জুমেরটায় তো বাকিরাও দেখে ফেলবে, এই এখন তো স্ক্রিন শেয়ার করা আছে প্রজেক্টরে, বাকিরা তো দেখবে। তো খাতা লিখো। পাঁচটা ডোর ক্লোজের সামনে হ্যাঁ 5টা ডোর আছে, তা এখন একজনকে বলে দিছে যে এই কালারের দরজার পিছে প্রাইসটা আছে, আর আরেকজনকে বলে দিছে এই শেপের দরজার পিছে প্রাইসটা আছে। তো এখন দুইজনকে একই সাথে জিজ্ঞাসা করলো যে জানো, বললো না কিছু। আবার জিজ্ঞাসা করলো এখন জানো, এখনো কিছু বলে না। 3 নাম্বার বার জিজ্ঞাসা করলো যে এখন জানো, এখন বলে যে হ্যাঁ জানি। ডিসটেন্স রাইট, মাঝখানে ওরা কিছু করছিল না, ওরা জাস্ট একজনের সাইলেন্স, একজন আরেকজনের সাইলেন্স দেখে, ঠিক আছে, একজন আরেকজনের সাইলেন্স দেখে হিন্ট পাইছে আর কি। আচ্ছা, তারপরে যে ইয়ে বললো where they both right, কি? where they both right, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দুজন লজিক্যালি অনেক ভালো না, তো পারবে। ওকে। আচ্ছা ভাইয়া, ওদের নামই কি এক্স আর ওয়াই নাকি? হ্যাঁ, দুইটা কন্টেস্টেন্ট এক্স এন্ড ওয়াই, নাম দেই নাই আর কি, নামের সাথে কিছু না। অসাফ, টুনিল,
আমি তো কারো সাইলেন্স দিই। তিন মিনিট অলরেডি গেছি যে হ্যাঁ রাইট অ্যান্সার এন্ড রিজনিং ঠিক মতো দিলে পরে তো 5 মার্ক হ্যাঁ না ভাইয়া একটা দিছি দেখো। ঠিক আছে দেখি আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো সারিয়া ভাইয়া দুইটা কন্টেস্টেন্ট কে কি তোমার শেপ আর কালার দুইটা একসাথে বলতে হবে? ওরা তো শেপ আর কালার বলবে না, ওরা কারেক্ট ডোরটাই চুজ করে ফেলবে যে এই দরজার পিছে আছে প্রাইস। ভাই ওটাই বলবে কি করে, মানে শেপ কালার দুইটা তো মানে বলতে হবে, যে কোনো একটা বললে তো বুঝতে পারবে না। ওই তো ওরা একটা বলবে না, একটা ইনফরমেশন তো অলরেডি আছে, তো এক্স শেপটা ডিডিউস করে ফেলবে, ওয়াই কালারটা ডিডিউস করে ফেলবে। আর 5 মিনিট কি নাফিস পারতেছো না এটা? তো অ্যান্সারটা লিখে লজিকটা লিখো। কি আফিফ এটা তেমন কঠিন না, কিন্তু এটা অসাফ কেমনে জানছে জানি না, কিন্তু ওই দুইটা না আর কি। ঠিক আছে, প্রথম সাইলেন্সে ওইটা বোঝা গেছে। আছে আছে প্রাইজ আছে একটা পিছে, এটা ট্রিক কোশ্চেন না। না বেনজেমা ব্যালন ডি'র পাবে না। কালকে যে তুমি কি করতেছিল দেখো কমেন্টে, ভাই আমি তো দেখে মাথা মাথা ক্র্যাক। এখন তোমার ভাই একটা বুঝছো, হ্যাঁ কিছু কিছু মানুষ বলে কোপা আমেরিকা জিতা অনেক ইজি, কিন্তু হ্যাঁ তোমার নেশনস লিগের হইতেছে কি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জিতে বার্নার্ডো সিলভা, আর কি বলবো। আচ্ছা পারছো? ওই তো গেস না ওইটা। না প্রায় কাছাকাছি ছিল। আর 3 মিনিট। লজিক দেওয়া লাগবে। লজিক লিখবো কে?
আচ্ছা, প্রথম সাইলেন্সে এটা বলে দেই। ওই তো তুমি যে ওই দুইটা বাদ দিছো, এটা কিভাবে ওটা বলি। এখানের মধ্যে দেখো যে তোমার এক্স এর কাছে তো কালারের ইনফরমেশন আছে, এন্ড ওয়াই তো এটা জানে যে এক্স এর কাছে কি আছে, কালারের ইনফরমেশন আছে। এখন এক্স কে যদি কালারটা বলা হতো হোয়াইট, এখানে হোয়াইট অপশনই আছে কয়টা? একটা। তো তাহলে প্রথমবারই যখন হোস্ট জিজ্ঞাসা করছে যে তোমরা কি অ্যানসারটা জানো, এক্স প্রথমবারই অ্যানসার দিয়ে দিত না, কিন্তু এক্স তো প্রথমবার কি আছে, চুপ করে আছে। তো তার মানে কি হোয়াইট সার্কেল হবে না। এন্ড ওয়াই এর কাছে কিসের ইনফরমেশন আছে? শেপের ইনফরমেশন আছে। এখন একটাই রেক্টেঙ্গেল আছে, তো তার মানে কি প্রথম কোশ্চেনে ওয়াই এর অ্যানসার দিয়ে দিত যদি শেপটা রেক্টেঙ্গেল হয়ে থাকতো। তো তাহলে ওয়াই যেহেতু অ্যানসার দেয় নাই, তো তাহলে এক্স কি করছে, রেক্টেঙ্গেল শেপটাকে রুল আউট করে দিছে। তো প্রথম সাইলেন্স থেকে এই দুইটা জিনিস তারা বুঝতে পারছে। আর 1 মিনিট, হ্যাঁ কিন্তু লজিক লাগবে তো। ভাই আমি কি আবার রিঅ্যান্সার দিতে পারবো একটা? না না, এটা অলরেডি অ্যানসার তো বলে দিছো, রি অ্যানসার একটা হয় নাই তোমারটা। হ্যাঁ আচ্ছা, তো এখন টাইম শেষ। তো এখন আমরা দেখি, এখানে খেয়াল করো। 1 মিনিট। আচ্ছা 1 মিনিট, ঠিক আছে করো। এখন আর প্রাইস নাই, এমনি করো, ট্রাই করো, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। তো প্রথম সাইলেন্সে তো দুইটা বাদ চলে গেল, এখন বাকি আছে আর তিনটা। তো এখন এক্স এর কাছে কি আছে, কালারের ইনফরমেশন আছে না। তো এখন কালারটা যদি ব্লু হয়ে থাকতো, তো তাহলে এক্স কি সেকেন্ড কোশ্চেনে তো অ্যানসার দিয়ে দিত, বিকজ ব্লু বাকি আছে কয়টা, একটা। তো তাহলে এক্স যেহেতু সেকেন্ড কোশ্চেনেও কোনো অ্যানসার দেয় নাই, সাইলেন্ট ছিল, তো তার মানে কি ব্লু ট্রায়াঙ্গেলটা না। আর ওয়াই এর কাছে কিসের ইনফরমেশন আছে, শেপের ইনফরমেশন। তো শেপটা যদি সার্কেল হয়ে থাকতো, তো সার্কেল বাকি আছে কয়টা, একটা। তো তার মানে সেকেন্ড কোশ্চেনে কি করতো, ওয়াই অ্যানসার দিয়ে দিত। তো ওয়াই যেহেতু অ্যানসার দেয় নাই, তো তাহলে পরে গ্রিন সার্কেল হবে না। তো দোনোজনই দুইটা সাইলেন্সে কি করছে, দুইটা এলিমিনেট করে ফাইনালি বাকি থাকে ভাই হাফ পাবা। 5 মার্ক কে পাইছে? কসা হাফ পাবে, হাফ। ওইটাই মজা না, এটা না। ভাই আমারটা কি খারাপ ছিল, আমি দুইটা কন্টেস্টেন্ট কে দুই সাইডে দেখাইছি, মাঝখানে ইন্টারসেকশন মিলা গেছে। এটা ইন্টারসেকশন মিলা দিয়ে কথা না, এটা বললাম তো এটা লজিক পাজল। আমি যদি এটা বি ট্রায়াঙ্গেলটা লাস্টে আঁকতাম, তো তাহলে পরে তো তোমার লজিকে মিলতো না। আরে ভাই তুমি কি এটা বলতাছো তাহলে ইয়াটা ইন্টারসেকশন এগুলা সব ইলজিক্যাল? হ্যাঁ, এই পাজলের জন্য তো এটা কোনো কাজে আসে না। স্যাড ভাই, আমি অ্যাপ্লাই করা ফাইসা গেছি। আচ্ছা নেক্সট দিন আরেকটা ধরবো না, সমস্যা নেই। ওকে, তো আজকে ক্লাস আমরা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।